মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনাকে আরেকটু সহজ করা আর একটু লাইভলি করে তোলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ঘাসফড়িংয়ের দর্শন অঙ্গ অর্থাৎ পুঞ্জাক্ষী নিয়ে। ঘাসফড়িংয়ে দুটি পুঞ্জাক্ষী বা জটিল চোখ থাকে। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে ঘাসফড়িংয়ে মস্তকের দুই পাশে একটি করে দুইটি পুঞ্জাক্ষী রয়েছে। পুঞ্জাক্ষী শব্দটি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি পুঞ্জাক্ষী শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো পুঞ্জ এবং অক্ষী। আমরা যদি লক্ষ্য করি ঘাসফড়িংয়ের যে পুঞ্জাক্ষী দুটি রয়েছে এই পুঞ্জাক্ষীর মধ্যে অনেকগুলো ছোট ছোট অক্ষী বা ছোট ছোট চোখ রয়েছে, যে চোখগুলো মিলে একটি পুঞ্জ তৈরি করে। যেমন এটি একটি ছোট ছোট অক্ষীর পুঞ্জ এবং এটি আরো একটি ছোট ছোট অক্ষীর পুঞ্জ, তাই এই চোখগুলোকে বলা হয় পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষীতে আমরা যদি ডিটেইলস দেখতে চাই তাহলে দেখব একটি পুঞ্জাক্ষীর মধ্যে প্রায় 2000টি করে সূক্ষ্ম সূক্ষ্ম বা ছোট ছোট চোখ থাকে। এই চোখগুলোকে বলা হয় ওমাটিডিয়াম। এগুলো প্রায় 2000টি করে প্রত্যেক পুঞ্জাক্ষীতে বিদ্যমান। আমরা এখন একটি পুঞ্জাক্ষীর গঠন দেখব। এটি হচ্ছে একটি ওমাটিডিয়াম যা পুঞ্জাক্ষীতে বিদ্যমান। প্রত্যেকটি ওমাটিডিয়াম দেখতে টর্চ লাইটের মতো লম্বা এবং এখানে বেশ কিছু অংশ রয়েছে। আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোর মধ্যে ঘাসফড়িং মোটামুটি উন্নত মানের একটি প্রাণী এবং এর দর্শন কৌশলও বেশ উন্নত, কেননা এতে রয়েছে জটিল আকৃতির এবং জটিল ধরনের কিছু চোখ, যে চোখগুলো আমরা বলি পুঞ্জাক্ষী, এবং এই পুঞ্জাক্ষীর মধ্যে রয়েছে ওমাটিডিয়াম। আমরা যদি ওমাটিডিয়ামের গঠনে দেখি তাহলে আমরা দেখব ওমাটিডিয়ামের শুরুতেই রয়েছে একটি লেন্সের মতো অঙ্গ যার নাম হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া সৃষ্টি হয় এক ধরনের কোষ থেকে, যে কোষগুলোর নাম হলো কর্নিয়াজেন কোষ, যা কর্নিয়ার নিচে অবস্থিত। কর্নিয়াজেন কোষের যে ক্ষরণ, সেই ক্ষরণ থেকেই কর্নিয়া সৃষ্টি হয়ে থাকে। কর্নিয়াজেন কোষের ভিতরে আরো একটি স্ট্রাকচার দেখা যায় যেটি বেশ স্বচ্ছ এবং ত্রিকোণাকার। এই স্ট্রাকচারটি হলো ক্রিস্টালাইন কোন। আমরা নাম শুনে বুঝতে পারছি যে এর নাম ক্রিস্টালাইন অর্থাৎ স্বচ্ছ, এবং কোণাকৃতি হওয়ার জন্য এর নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। কর্নিয়া আলোক রশ্মি কোন বস্তু থেকে চোখের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। এরপরে ক্রিস্টালাইন কোন যেহেতু স্বচ্ছ তাই আলোক রশ্মি ক্রিস্টালাইন কোনকে ভেদ করে ভিতর পর্যন্ত চলে যেতে পারে। তাহলে আমরা দেখলাম বাইরের দিকে রয়েছে কর্নিয়া। কর্নিয়া সৃষ্টি হয় কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে, অর্থাৎ কর্নিয়াজেন কোষ যে ক্ষরণ বা রস সৃষ্টি করে সেই ক্ষরণ থেকেই কর্নিয়া সৃষ্টি হয়। কর্নিয়াজেন কোষের ভিতরে রয়েছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন তৈরি হয় ক্রিস্টালাইন কোন কোষ অর্থাৎ এই কোষগুলোর ক্ষরণ থেকে, এবং ক্রিস্টালাইন কোণের বাইরের দিকে কিছু কালো আবরণ দেখা যায়, যে আবরণগুলোকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। এরপর আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে আমরা দেখব ওমাটিডিয়ামের একদম মাঝ বরাবর যে অংশটি রয়েছে সেই অংশটিকে বলা হয় র্যাবডম। এই র্যাবডম ওমাটিডিয়ামের একটি আলোক সংবেদী অংশ এবং এখানে আলো গৃহীত হয়, অর্থাৎ বাইরে থেকে যে আলোক রশ্মি কর্নিয়ার উপরে আপতিত হয় সেই আলোক রশ্মি কর্নিয়া ভেদ করে ক্রিস্টালাইন কোণের উপর দিয়ে পাস করে চলে যায় র্যাবডমে, এবং এই র্যাবডমের মধ্যেই ওই বস্তুর
আলোক রশ্মি গৃহীত হয় এবং ওই বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ তৈরি করে। র্যাবডমকে ঘিরে আরো কিছু কোষ রয়েছে, এই কোষগুলোকে বলা হয় রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ এগুলো সংখ্যায় প্রায় 6 থেকে 8টি হয়ে থাকে। এই কোষগুলো র্যাবডমকে চারদিক দিয়ে ঘিরে রাখে। রেটিনুলার কোষের বাইরের দিকে অর্থাৎ রেটিনুলার কোষকে আবৃত করে কিছু কালো আবরণ দেখা যায়। এই কালো আবরণগুলো রেটিনাল রঞ্জক আবরণ নামে পরিচিত। ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরে রয়েছে কর্নিয়া, কর্নিয়া পরে কর্নিয়াজেন কোষ, ভিতরে রয়েছে ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোণের বাইরের দিকে রয়েছে ক্রিস্টালাইন কোন কোষ, তাকে ঘিরে রয়েছে আইরিশ রঞ্জক আবরণ, নিচের দিকে রয়েছে র্যাবডম, র্যাবডমের চারপাশে রয়েছে রেটিনুলার কোষ, রেটিনুলার কোষকে আবৃত করে রয়েছে রেটিনাল রঞ্জক আবরণ। এই সবগুলো স্ট্রাকচার একটি ভিত্তি পর্দার উপর অবস্থিত, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিত্তি পর্দার নিচ থেকে কিছু স্নায়ু বের হয়ে যায়, যে স্নায়ুগুলো র্যাবডম থেকে বের হয়ে ঘাসফড়িংয়ের মস্তক পর্যন্ত চলে যায় এবং র্যাবডমে বস্তুর যে বিম্ব তৈরি হয় সেই বিম্বকে দেখতে সাহায্য করে। আমরা এখন আলোচনা করব ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। আমরা আলোচনা করেছি যে ঘাসফড়িং একটি উন্নত মানের আর্থ্রোপোড, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বে যতগুলো পতঙ্গ রয়েছে ঘাসফড়িং তাদের মধ্যে বেশ উন্নত মানের, তাই এদের দর্শন কৌশলও বেশ উন্নত। ধারণা করা হয় ঘাসফড়িং বিভিন্ন কালারের বস্তু দেখতে পারে এবং তারা উজ্জ্বল আলো এবং অনুজ্জ্বল আলো দুই আলোতেই দেখতে পারে। ঘাসফড়িংয়ের দর্শন কৌশল আলোচনা করার আগে আমাদেরকে আমাদের চোখের কৌশল নিয়ে একটু আলোচনা করতে হবে। আমরা যদি মানুষের চোখ নিয়ে আলোচনা করি তাহলে দেখব মানুষের চোখের যে লম্বোচ্ছেদ রয়েছে সেই লম্বোচ্ছেদে সবচেয়ে বাইরের যে আবরণ সেই আবরণের নাম হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরার ভিতরে যে কালো একটি আবরণ থাকে, কালো স্তর, সেই কালো স্তরের নাম হলো কোরয়েড এবং সবচেয়ে ভিতরে যে স্তর থাকে যেটির মধ্যে বিম্ব তৈরি হয় সেই স্তরের নাম হলো রেটিনা। অর্থাৎ সবচেয়ে ভিতরে হলো রেটিনা, সবচেয়ে বাইরে স্ক্লেরা যেটি সাদা কালারের এবং এই দুইয়ের মাঝে রয়েছে কালো বর্ণের কোরয়েড। সবচেয়ে বাইরে যে স্ক্লেরা রয়েছে এই স্ক্লেরা সামনের দিকে যে একটু স্বচ্ছ হয়ে যায়, স্বচ্ছ হয় এবং এটি উত্তল হয়ে একটি আলাদা অংশ তৈরি করে যার নাম হলো কর্নিয়া। এর পিছে যে কোরয়েড রয়েছে এই কোরয়েড সামনের দিকে কিছু পেশি প্রলম্বিত করে দেয়, যে পেশিগুলোর নাম হলো আইরিস। এগুলো চারদিক থেকে আসে এবং এসে মাঝখানে তারা মিলিত না হয় একটি ফাঁকা জায়গা রেখে দেয়, যেই ফাঁকা জায়গার নাম হলো পিউপিল বা চোখের মণি। এই চোখের মণি দিয়ে আলো আমাদের চোখে প্রবেশ করতে পারে এবং তার পিছনে রয়েছে আমাদের চোখের লেন্স। এখন আমরা যদি কোরয়েডের আইরিসের দিকে আর ভালো করে তাকাই তাহলে আমরা দেখব সামনে থেকে তাকালে এটি দেখাবে এমন যে এখানে এসে কোরয়েড শেষ হয়ে গেছে এবং কোরয়েড থেকে কিছু পাতলা পাতলা পেশি মাঝখানে এসে যুক্ত হচ্ছে, কিন্তু তারা যুক্ত না হয়ে মাঝখানে একটি ফাঁকা অংশ রেখে দেয়। এই ফাঁকা অংশের নাম হলো আমাদের চোখের মণি বা পিউপিল। এখন আমরা যদি আমাদের চোখে হুট করে আলো ফেলি তাহলে দেখা যাবে যে চোখের মণি বা পিউপিল ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ লাইট বা আলো ফালানোর আগে চোখের মণি যেখানে এত বড় ছিল, আলো ফালানোর পরে অর্থাৎ উজ্জ্বল আলোতে চোখের মণি ছোট হয়ে গেল। কিভাবে এটা হলো? কিভাবে এটি হলো? আইরিশ প্রথমে যেখানে এতটুকু ছিল, পরবর্তীতে আলো ফালানোর পরে অর্থাৎ উজ্জ্বল আলোতে আইরিশ লম্বা হয়ে এত বড় হয়ে গেল। অর্থাৎ আলো যখন বেশি হয় আইরিশ তখন প্রসারিত হয়, আইরিশ প্রসারিত হয়ে গেলে চারদিক থেকে
পিউপিলকে ছোট করে ফেলে, যাতে করে বেশি আলোতে কম পরিমাণে আলো প্রবেশ করতে পারে চোখের মধ্যে। তো এখানে মেইন কথা হচ্ছে এটি যে উজ্জ্বল আলোতে আইরিশ প্রসারিত হয়। আমরা এই কনসেপ্টটি এখন ঘাসফড়িং এর দর্শনের ক্ষেত্রে কাজে লাগাবো। আমরা এখন ঘাসফড়িং এর এই ওমাটিডিয়ামের দিকে তাকাই। ওমাটিডিয়াম আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে এটি রয়েছে আইরিশ রঞ্জক আবরণ, এই সাইডেও রয়েছে আইরিশ রঞ্জক আবরণ, এবং নিচের দিকে রয়েছে রেটিনাল রঞ্জক আবরণ, যা দুই দিকে এবং অর্থাৎ চারদিকেই ওমাটিডিয়ামকে ঘিরে রাখে। আমরা দেখতে পাচ্ছি যে এই আবরণগুলো এখানে বেশ প্রসারিত হয়ে রয়েছে। এটি যদি সংকুচিত হয়, এই আবরণগুলো যদি সংকুচিত হয়, তাহলে এগুলো কিরকম দেখায়? এই আবরণগুলো সংকুচিত হয়ে গেলে তারা এত দূর পর্যন্ত প্রসারিত না থাকে, অর্থাৎ এখানে আইরিশ রঞ্জক আবরণ এত দূর প্রসারিত না থাকে, সেটি সংকুচিত হয়ে শুধুমাত্র এই প্রান্তে যে বসে থাকে, অর্থাৎ সংকুচিত হয়ে এতটুকু হয়ে যাবে এবং এই জায়গাটি তখন ফাঁকা হয়ে থাকবে। একইভাবে যদি রেটিনাল রঞ্জক আবরণ সংকুচিত হয়, তাহলে সে এত বড় প্রসারিত না থেকে সংকুচিত হয়ে নিচের দিকে গুটিসুটি হয়ে এই জায়গার মধ্যে পড়ে থাকবে। একইভাবে এদিকেও তারা সংকুচিত হয়ে গেলে এক প্রান্তের দিকে এবং এদিকেও এক প্রান্তের দিকে পড়ে থাকবে, অর্থাৎ দেখা যাবে তখন মাঝখানের যে আবরণগুলো, এই আবরণগুলো থাকবে না, কেননা তারা সংকুচিত হয়ে প্রান্তের দিকে সরে যায়। এই কনসেপ্টটি আমরা এখন ঘাসফড়িং এর দর্শনের জন্য ব্যবহার করব। আমরা আলোচনা করেছি যে ঘাসফড়িং উজ্জ্বল আলো এবং অনুজ্জ্বল আলো দুই প্রকার আলোতেই দেখতে পায়। আমরা এখন দেখব ঘাসফড়িং কিভাবে উজ্জ্বল আলোতে দেখে থাকে। ধরি এটি একটি বস্তু, যে বস্তুকে ঘাসফড়িং দেখবে এবং এটি দিনের বেলায় অর্থাৎ উজ্জ্বল আলোতে। এই বস্তুকে দেখার জন্য আমরা ঘাসফড়িং এর তিনটি ওমাটিডিয়াম আঁকবো এবং এগুলো সরল ওমাটিডিয়াম, যাতে আঁকতে কষ্ট না হয়। একটি ওমাটিডিয়ামের লেন্স এটি, এর নিচে রয়েছে ওমাটিডিয়ামের নিচের অংশ অর্থাৎ র্যাবডোম এবং রেটিনাল কোষ, এর পাশে রয়েছে আরো দুটি ওমাটিডিয়াম এবং এটি আরেকটি ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম গুলো নিচের দিকে রয়েছে র্যাবডোম। আমরা জানি এই র্যাবডোমের কাজ হলো আলোকরশ্মি গ্রহণ করা এবং ডিম্ব তৈরি করা। এখন এই বস্তুকে দেখার জন্য তিনটি ওমাটিডিয়াম কাজ করছে। কাজ করার সময় আমরা ধরি যে বস্তুর এ বিন্দু থেকে একটি আলোকরশ্মি ওমাটিডিয়ামের মধ্যে পড়ছে। এখন এই বিন্দু থেকে আলোকরশ্মি পড়লে একটি আলোকরশ্মি সরাসরি এই ওমাটিডিয়ামে পড়বে এবং ফিজিক্সের যে প্রতিসরণের সূত্র, সেই সূত্র অনুসারে আমরা জানি যে আলোকরশ্মি সরাসরি আপতিত হয় সেটি সরাসরি প্রতিসরিত হয়, অর্থাৎ এই সরাসরি আপতিত আলোকরশ্মি সরাসরি কর্নিয়া ভেদ করে ওমাটিডিয়ামের র্যাবডোম পর্যন্ত চলে যাবে এবং র্যাবডোমে ওই এ বিন্দুর একটি ডিম্ব তৈরি হবে। এই বিন্দু থেকে পাশের ওমাটিডিয়ামও আলোকরশ্মি আপতিত হবে এবং এটি বাঁকাভাবে আপতিত হওয়ার কারণে ফিজিক্সের সূত্র অনুসারে বাঁকাভাবেই প্রতিসরিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যেহেতু উজ্জ্বল আলোতে দর্শন কৌশল আলোচনা করছি, তাহলে আমাদের মাথায় রাখা উচিত যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর যে আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণ, এগুলো প্রসারিত হয়ে রয়েছে ঠিক এই ছবির মতো। অর্থাৎ ওমাটিডিয়ামগুলোতে দুই পাশে আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণগুলো প্রসারিত হয়ে রয়েছে এবং এটি প্রত্যেক ওমাটিডিয়ামের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন প্রত্যেক ওমাটিডিয়ামে উজ্জ্বল আলোর কারণে আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণ প্রসারিত থাকার অবস্থায় বাঁকাভাবে যে আবৃত আলোকরশ্মি রয়েছে, সেই বাঁকাভাবে আবৃত আলোকরশ্মিগুলো বাঁকাভাবে প্রতিসরিত হওয়ার চেষ্টা করলেও একটি ওমাটিডিয়াম থেকে পাশের ওমাটিডিয়ামে প্রবেশ করতে পারবে না, কেননা এই যে কালো আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণ, সেই আবরণগুলো ওই বাঁকাভাবে আবৃত আলোকরশ্মিকে শোষণ করে নেয়। ফলে কি হবে? ফলে একটি ওমাটিডিয়ামে সরাসরি যে আলোকরশ্মি আপতিত হয়, এই সরাসরি আপতিত আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামে একটি স্পেসিফিক বিম্ব তৈরি করে। একইভাবে এই বস্তুর এই বি বিন্দু থেকে যদি আলোকরশ্মি সরাসরি এই ওমাটিডিয়ামে আপতিত হয়, তাহলে এই বি বিন্দুর জন্য এই ওমাটিডিয়ামে একটি স্পেসিফিক বিম্ব তৈরি হবে। সি বিন্দু থেকে যদি একটি আলোকরশ্মি আপতিত হয়, তাহলে সি বিন্দু থেকে সরাসরি আলোকরশ্মি এই ওমাটিডিয়ামে আপতিত হবে এবং
ওই সি বিন্দুর বিম্ব এই ওমাটিডিয়ামে তৈরি হবে, কিন্তু একটি বিম্ব বা একটি আলোক রশ্মি অন্য ওমাটিডিয়ামে প্রবেশ করতে পারবে না, কেননা আমাদের উজ্জ্বল আলোতে আইরিস সংযোগ আবরণ এবং রেটিনাল সংযোগ আবরণ প্রসারিত হয়ে রয়েছে। এর ফলে কি হবে? এর ফলে প্রতিটি বিন্দুর জন্য প্রত্যেক ওমাটিডিয়ামে একটি স্পেসিফিক বিম্ব বা ইমেজ তৈরি হবে, এবং একটি ইমেজের উপরে আরেকটি ইমেজ এর পজিশন হবে না, অর্থাৎ একটি বিম্বের উপরে আরো একটি বিম্ব আপতিত হবে না, অর্থাৎ পজিশন হবে না। তাই এটিকে বলা হয় অ্যাপজিশন বিম্ব, অর্থাৎ আমরা এর মাধ্যমে একটি স্পষ্ট বিম্ব পাবো। তাহলে আমরা বুঝতে পারতেছি যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারে। এখন আমরা দেখব ঘাসফড়িং অনুজ্জ্বল আলোতে অর্থাৎ আবছা আলোতে কিভাবে বস্তুটি দেখে। এখন আমরা দেখব অনুজ্জ্বল আলোতে কিভাবে ঘাসফড়িং একটি বস্তুকে দেখে। আমরা একইভাবে এদিকেও একটি বস্তু নিচ্ছি, যে বস্তুকে দেখার জন্য তিনটি ওমাটিডিয়াম আমরা আঁকবো। এগুলো হলো ওমাটিডিয়ামের র্যাপডম, যেখানে আলোক রশ্মি গৃহীত হয়ে বস্তুর বিম্ব তৈরি করবে, এবং উপরের দিকে রয়েছে ওমাটিডিয়ামের তিনটি কর্নিয়া। ধরি এই বস্তুর এই এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি সরাসরি এই ওমাটিডিয়ামে আপতিত হচ্ছে, এবং আগের মতোই এটি সরাসরি প্রতিসরিত হয়ে এই র্যাপডমে স্থাপিত হবে, এবং এই র্যাপডমে একটি এই বিন্দুর জন্য বিম্ব তৈরি করবে। এই বিন্দু থেকে পাশের ওমাটিডিয়ামেও আলোক রশ্মি আপতিত হবে, এবং এটিও যেহেতু বাঁকাভাবে আবদ্ধ হয়েছে তাই বাঁকাভাবে প্রতিসরিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু এবার যেতে পারবে কি পারবে না? এবার যেতে পারবে, কেননা আমরা যদি অনুজ্জ্বল আলোতে আলোচনা করতেছি। অনুজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর যে আইরিস সংযোগ আবরণ এবং রেটিনাল সংযোগ আবরণ এগুলো প্রসারিত না থেকে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ এই আবরণগুলো এই পুরো জায়গা জুড়ে না থেকে এতটুকু জায়গার মধ্যে সংকুচিত হয়ে থাকবে, এবং নিচের দিকে যে রেটিনাল সংযোগ আবরণ সেটিও নিচের দিকে যে সংকুচিত হয়ে থাকবে। ফলে কি দেখা যাবে? ফলে দেখা যাবে যে ওমাটিডিয়াম গুলোর যে আবরণ ছিল সেই আবরণগুলো এখন ওমাটিডিয়ামকে আর কভার করে রাখছে না, কেননা তারা প্রান্তের দিকে সংকুচিত হয়ে বসে আছে। ফলে কি হবে? যে বাঁকাভাবে আবদ্ধ আলোক রশ্মি, এই বাঁকা আলোক রশ্মিও পাশের যে ওমাটিডিয়াম সেই ওমাটিডিয়ামে চলে যেতে পারবে। একইভাবে এই বিন্দু থেকে এই ওমাটিডিয়ামে যে আলোক রশ্মি বাঁকাভাবে আপতিত হয় সেটিও বাঁকাভাবে প্রতিসরিত হয়ে পাশের ওমাটিডিয়ামে চলে যায়, কেননা তাদেরকে বাধা দেওয়ার জন্য এখানে কোনো আবরণ নেই। ফলে কি দেখা যাবে? ফলে দেখা যাবে যে এই এ বিন্দুর জন্য এই ওমাটিডিয়ামে যে এ বিম্ব তৈরি হবে সেই বিম্বের উপরে আরো কিছু আলোক রশ্মি এসে আপতিত হয়, এবং এই বিম্বকে একটি ঝাপসা বিম্বে পরিণত করে। তাই অনুজ্জ্বল আলোতে ঘাসফড়িং বস্তুর ঝাপসা বিম্ব দেখতে পায়, এবং এখানে যেহেতু একটি বিম্বের উপরে আরো আলোক রশ্মি আপতিত হচ্ছে, এবং এখানে যেহেতু একটি বিম্বের উপরে পাশের যে আলোক রশ্মিগুলো আরো বেশি করে আপতিত বা পজিশনিং হচ্ছে, তাই এই বিম্বকে বলা হয় সুপার পজিশন ইমেজ বা সুপার পজিশন বিম্ব। নাম সুপার পজিশন হলেও এটি কিন্তু আসলে একটি ঝাপসা বিম্ব, কেননা একটি বিম্বের উপরে আরো একাধিক বিম্ব স্থাপিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘাসফড়িং এর দর্শন কৌশলে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং স্পষ্ট বিম্ব দেখতে পারে, কেননা এখানে আইরিস সংযোগ আবরণগুলো প্রসারিত হয়ে আছে, এবং একটি ওমাটিডিয়াম থেকে আরো বেশি পাশের ওমাটিডিয়াম যেতে পারে না। এবং অনুজ্জ্বল আলোতে ঘাসফড়িং ঝাপসা বিম্ব দেখে, কেননা এখানে অনুজ্জ্বল আলোতে আইরিস সংযোগ আবরণ এবং রেটিনাল সংযোগ আবরণ সংকুচিত হয়ে রয়েছে, ফলে একটি ওমাটিডিয়াম থেকে পাশের ওমাটিডিয়ামে আলোক রশ্মি যাওয়ার জন্য বাধা দেওয়ার কোনো আবরণ থাকে না, এবং একটি বিম্বের উপরে আরো অনেকগুলো বিম্ব আপতিত হয়, তাই এখানে ঝাপসা বিম্ব বা সুপার পজিশন বিম্ব পাওয়া যায়। আজকের জন্য এই পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।